দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প। এবং আজকে আমরা সৌভাগ্যবান মনে করছি নিজেদেরকে এই কারণে যে এমন একটি দম্পতিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা দুজনই নিজেদের পরিচয়ে, নিজেদের নামে, নিজেদের কাজে, নিজেদের গুণে পরিচিত এবং দুজনই স্ব জায়গায় খ্যাতিমান। এবং আরও মজার ব্যাপার হলো তাদের দুজনেরই এটি দ্বিতীয় ইনিংস, অর্থাৎ সংসারের দ্বিতীয় ইনিংস এটি। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, লেখক সেলিম জাহান স্যার, স্বাগত। এবং আছেন তার সহধর্মিণী কবি শামীম আজাদ। আপনাদের দুজনেরই সেকেন্ড ইনিংস আমরা যেটি বলি, কিন্তু আপনাদের সঙ্গে পরিচয়টা কি আপনাদের প্রথম সংসারের পরে যখন দ্বিতীয় সংসারে যাবেন এই মধ্যবর্তী সময় না তারও আগে? আচ্ছা, সেটা আমি একটু বলি। জি, আমরা সতীর্থ এবং সহপাঠী। আচ্ছা, সহপাঠী। আচ্ছা, শামীম বাংলাতে, আমি অর্থনীতিতে। 1969-এর উত্তাল সময় আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। বিপ্লব এবং প্রেম একসঙ্গে না, এই জন্যই আমি বলতে চাচ্ছি এই যে 69 থেকে 2017 দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয়ে থাকার সময় কখনোই ওর সঙ্গে আমার দেখাও হয়নি, পরিচয় তো দূরের কথা। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও একটা সময় 80-র দশকে আমরা টেলিভিশনে অনুষ্ঠান করেছি একই সময়। আচ্ছা, এবং একই প্রযোজক। আচ্ছা, কিন্তু তখনও জানতেন না যে আপনারা সহপাঠী ছিলেন? না, জানা তো দূরের কথা, দেখাও হয়নি টেলিভিশনে। অথচ অন্য অনেকের সঙ্গে দেখা হয়েছে। ঢোকার সময় আহসান হাবিবের সঙ্গে দেখা হয়েছে, বেরিয়ে যাচ্ছি তখন হয়তো আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু একই স্টুডিওতে একই সময় একই প্রযোজকের তত্ত্বাবধানে আমরা অনুষ্ঠান করেছি, কখনো দেখা হয়নি। আচ্ছা, আমার খুব ক্ষীণভাবে মনে পড়ে যে 1986-87 সালে কোনো এক সময় হয়তো বই মেলায় একবার দেখা হয়েছে ক্ষণিকের জন্য অনেক বন্ধু বান্ধবের সঙ্গে। তো একজন পরিচয় করিয়ে দিয়েছে যে এ হচ্ছে শামীম আজাদ, লন্ডনে থাকে, কবি। আর আমি কিন্তু চিনি, নামে চিনি, তার কাজে চিনি, কর্মে চিনি, আমাদের সময়ের শ্রেষ্ঠ ছাত্র। এবং দূর থেকে লোকে দেখাতো ওই যে সেলিম জাহান। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমিও তাকে নামে এবং তখন 86-র কথা বলছেন, তার মানে তখন আপনারা দুজনে সংসার করছেন, আলাদা সংসার করছি, পেশার দিক থেকে পেশার মধ্য গগনে বলা চলে। কিন্তু কখনোই আমি তাকে নামে চিনতাম, জানি। আরেকটা ব্যাপার হচ্ছে যে শামীমের যেটা খ্যাতি এবং খ্যাতির বিস্তৃতি, সেটা তো বিচিত্রা ভিত্তিক। রাইট। তো বিচিত্রায় আমি শুধুমাত্র আহমেদ আনিসুর রহমান বা তারেক শামসুর রহমানের লেখা ছাড়া আর বিচিত্রা নিয়ে ঘাটাঘাটি করতাম না, আমি দেশ নিয়ে ঘাটাঘাটি করতাম। তো তার ফলে ওর সঙ্গে কিন্তু আমার একেবারে সামনাসামনি ভালো করে আলাপ দেখা যেটাকে বলে, সেটা 2017-র আগে আর হয়। মাই গড, এটা আমরা নিজেরাও ভাবি, আমরা নিজেরাও ভাবি এটা কি আশ্চর্য। এতগুলো সংযোগের সুযোগ থাকা সত্ত্বেও কখনো কিন্তু বলে না ইংরেজিতে উই নেভার বাম্পড ইন। জি, আমরা বোধহয় আমিনকে খুব নিরাশ করেছি। যে আমি দর্শকরা ভাবছিল একটা প্রেমের গল্প, কিন্তু গল্পটার পরে 2017-র পরে, এই যে 17-তে আপনাদের দেখাটা হলো, তখন কি আপনারা দুজনই তো আপনার ওয়াইফ বোধহয় মারা গেলেন 17-র আগে? হ্যাঁ, 2015-তে। আপনার হাজবেন্ড মারা গেলেন কততে? 14-তে। তার মানে দুজনের দেখা হলো একটা পারফেক্ট সময়ে আসলে, সেটা বলা চলে। এবং 17 দেখা হলো কোথায় আসলে? 17-তে দেখা হলো, আর দেখার আগে আলাপ হয়েছে কিছুটা। সেটা হচ্ছে যে 2016-টোলোর দিকে। আচ্ছা, আমিও তখন একা, শামীমও তখন একা। তখন বিশেষত ও লন্ডনে, আমি নিউ ইয়র্কে। আপনারা দুজন তো দুই প্রান্তে বহু বছর ধরেই, বহু বছর ধরেই। আমি তো 30 বছরের, আমি 26 বছর, দুইজন আটলান্টিকের দুই প্রান্তে। এবং দেখাটা হলো কোথায়? দেখার চাইতে সংযোগটাই বলি আমরা। আচ্ছা, দেখা তো চোখে দেখলেই যে মানুষের সংযোগটা কি ইন্টারনেট? অন্য ওই অর্থে যে ওই অবয়বপত্রে আমি ওর লেখা, তখন ও একটা ধারাবাহিক লিখছে আমার কৃষক বলে। তো আমার লেখাটা পড়ে, তখন আমার তো অজস্র সময়, তো আমি এটা ওটা ঘাটি দেখি। তো তখন লেখাটা পড়ে আমার খুব ভালো লাগলো, যে খুবই ভালো লাগলো লেখার রচনা শৈলী, তার বিষয়বস্তু ইত্যাদি। তারপরে হঠাৎ করে কোনো একটা ছুটির দিনে একটা ছোট্ট করে একটা বার্তা আসলো যে ফোন করি। আচ্ছা, তো প্রথম কি বলে উস্কানিটা ওই দিক থেকে? উস্কানি বলবো না, তখন কিন্তু আমরা দুজন মিলে তখন তোমারও লেখার আমি শুরু করেছি মন্তব্য করা। আচ্ছা, লেখায় আমরা পরিচয় হয়ে গেলাম।
কিন্তু প্রথম ফোনটা করার কথা আমি বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন করি, মেসেঞ্জারে তো এত সহজে ফোন করা যায়। রাইট, ফোন করলেন তারপরে? হ্যাঁ, করলো, এবং তারপরে অনেকক্ষণ কথা বললাম, 1 ঘন্টা। এবং আমার মনে আছে যে আমি কথা শেষ করেছি এই বলে যে বহুদিন পরে আমি হাসলাম। আহা, তার মানে আপনার ওয়াইফ মারা যাওয়ার পরে একটা লম্বা সময় এক ধরনের একাকিত্বের ভিতরে ছিল। একদম একাকিত্ব। তখন মনে হলো যে না, একটা নতুন আলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই, কারণ একাকিত্ব এবং কাজ ছাড়া তো কিছু ছিল না। এবং আমিও অনেক সময় ওকে গল্প করি যে বহু রাত হয়তো আমি আমার দপ্তরেই কাটিয়েছি। একটা চেয়ার ছিল, সেখানে হয়তো ঘুমিয়েছি। আমার যিনি মানে আমার কাজের তত্ত্বাবধান করতেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক, একদিন 8টার সময় এসে দেখেন যে আমার ঘরে বাতি জ্বলছে, আমি কাজ করছি। তখন উনি বসে অনেকক্ষণ কথা বললেন, তারপর বললেন এটা ভালো না, এই আর কি। আচ্ছা, এরপরে 17 সালে এই যে ফোন করার পরে যে এইটা, তারপরে এটা পরিণতি লাভ করলো কতদিন পরে, এবং এই মাঝখানের গল্পটা কেমন? মাঝখানের গল্প কি বলবো, আসলে আমরা তো সহপাঠী, সতীর্থ, আমাদের বন্ধুরা তো মানে নিজেদের দেখাশোনা না হলে কি হবে, ওর বন্ধু আমার বন্ধু, আমার বন্ধু ওর বন্ধু, সুতরাং ওইভাবেই কিন্তু জমে উঠলো। এবং বন্ধুরাও খুব মজা পেয়ে গেল এবং বলতে লাগলো যে তোরা তো দুটো একাই। এইসব বন্ধুদেরও কিছুটা প্ররোচনা। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের 4 জন সন্তান, দুজন এখানে তো একটা অদ্ভুত মিল। হ্যাঁ, এই সন্তানটাই আসলে আমাদেরকে, তারা একটা বড় ভূমিকা রেখেছে, মানে হ্যাঁ, বিরাট বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় ওর ক্ষেত্রেও সত্য, আমার ক্ষেত্রেও সত্য। এই ছবিতে কি, এই ছবিতে, হ্যাঁ, এই ছবিতে আমার মেয়ে, আমার নাতনি, জামাই, এটা ঢাকায় এই বছরের ঈদে, এই বছরের ছবি। তো যখন মানে আলাপ পরিচয় হয়েছে, তা এক পর্যায়ে আমি প্রথমেই আমার 2 মেয়েকে বলেছি, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে আলাপ করে আমি বলেছি এই কারণে যে আমার মনে হয়েছে যে পিতামাতার প্রতি যেমন সন্তানের একটা দায়বদ্ধতা থাকে, সন্তানের প্রতিও একটা পিতামাতার দায়বদ্ধতা আছে। এবং তারা দুজনেই বলেছে যে আমরা খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছে। এবং তারপরে আপনারা ফর্মালি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কত বছর পরে? মানে এই যে পরিচয়, মানে ফর্মাল যে ফোন করা 17, তারপরে কত বছর লাগলো এই ঘটনাটা? ফর্মাল ফোন করা না, ওটা খুব অনানুষ্ঠানিক ফোন। অনানুষ্ঠানিক ফোনের পরে কতদিন লাগলো? আসলে সেই সময়টাতে সমস্ত পৃথিবীতে প্যান্ডেমিক চলছে। আচ্ছা, তারপরে 20-এর দিকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেটাও অনেক চমৎকার একটা ঘটনা। আমাদের একটা ঐতিহাসিক একটা দালানে বিলেতের, যেখানে আমাদের রেজিস্ট্রেশন হলো, তখন বললো যে 7 জন না 6 জন ছাড়া মানুষ আনা যাবে না। 7 জন ছাড়া, হ্যাঁ, করোনার সময় তো অনেক রেস্ট্রিকশন, অনেক রকমের বাধা নিষেধ। আপনাদের বিবাহ অনুষ্ঠান সব হলো মাস্ক টাস্ক পরে সেটা ছিল। তারপরে প্রত্যেক অতিথি ওই যে সামাজিক দূরত্ব বজায় রেখে, হয়তো ওইখানে আপনি যেখানে বসছেন সেখানে একজন, এইখানে একজন, এরকম দূরে দূরে আমরা। আচ্ছা আচ্ছা, সেটা অদ্ভুত সময়, এবং অদ্ভুত সময় একটা, এবং আপনাদের এই বিবাহ সম্পন্ন হলো। তারপরে এই যে আপনার একটা দীর্ঘ সময়, মানে 20 থেকে 4 বছর, তাই না? 24, অনেক দীর্ঘও না। এই সময়ের যে জীবনটা, এইটা কি বিগত যে পরিচয় আলাদা, না একই ধারাবাহিকতা এটার? মানে আগের জীবনের সঙ্গে আসলে হয় কি, দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তো আলাদা, এবং প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আলাদা। সুতরাং আমার ক্ষেত্রে এটা সত্য, এবং আমি মনে করি যে শামীমও একই কথা বলবে, যে আগের যে সম্পর্ক আমার অন্য জীবনের যে জীবন সাথী এবং এখনকার যে জীবন সাথী, এই সম্পর্ক মানে আনুষ্ঠানিকভাবে যদি বলা চলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু এক নয়। এবং এটাতে আরেকটা মানে ব্যাপার একটা ভূমিকা পালন করে, সেটা হচ্ছে বয়স। রাইট। আমার প্রথম জীবনে আমার যে বয়স ছিল আমার জীবন সঙ্গীর সঙ্গে, কিংবা স্বামী, আপনি যখন প্রথম বিয়ে করেন তখন আপনার বয়স কত ছিল? আমার তখন বয়স হচ্ছে গিয়ে 24 বছর। 24? হ্যাঁ, 24। আর দ্বিতীয় ইনিংস শুরু করলেন তখন বয়স কত? দ্বিতীয়বারে যখন আমরা দ্বার পরিগ্রহণ করি আমি, তখন আমার বয়স প্রায় 68। হ্যাঁ, তো সুতরাং দীর্ঘ সময়। তো সুতরাং বয়স একটা, তার মানে বিয়ের কোনো বয়স নেই? বয়স নেই, তার চাইতে সবচাইতে বড় কথা হচ্ছে ভালোবাসার কোনো বয়স নেই, তাই না? এবং একটা কথা খুব পরিষ্কার করে বলি, এরপর স্বামী যা বলার বলবে,
সেটা হচ্ছে যে অনেকে বলেছে যে আপনাদের তো দুজনেরই বয়স হয়েছে, কারোই সঙ্গী নেই, এক সঙ্গীর তো প্রয়োজন আছে। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কাছাকাছি এসেছি, সেটা সঙ্গীর প্রয়োজনে নয়, আচ্ছা, ভালোবাসার কারণে। আহা, বাহ। তাই না? ভালোবাসি বলে কাছে এসেছি, ভালোবাসি বলে বিয়ে এবং করেছি। সেখানে বয়স কোনো বাধা হয়ে সেটা দাঁড়ায়নি। বয়স হয়নি, তারপরে তো সঙ্গীত হয়েছে নিশ্চয়ই। Right, right. এবং এই বয়সে এসে এই জাতীয় একটা সম্পর্কের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে নির্ভরতা। রাইট। আমরা পরস্পর পরের উপরে নির্ভর করি, বন্ধু হিসেবে, সহযাত্রী হিসেবে, এই আর কি। আরও কিছু ব্যাপার আছে, সেটা হলো এই যে আমার মনে হয় এই কথাগুলো খুব স্পষ্ট হয়ে উঠে আসে মানুষের যখন জীবনের সম্পর্কগুলোর ব্যাপারে, যে পৃথিবীতে কিন্তু কোনো সম্পর্কই অপরিহার্য নয় কেবলমাত্র বাবা মা ছাড়া। বাহ। কাজেই সন্তানদের কাছে তাদের প্রত্যেকের বাবা, প্রয়াত বাবা মা বা মা, তাদের জায়গা কিন্তু পৃথিবীতে কেউ নিতে পারে না। প্রত্যেকে তাদের অবস্থানটা সেই জায়গায় রেখেই প্রয়াণ করেন। এবং মানুষের এমন একটা ক্ষমতা না আমিন, যে ব্যাপারটা এই যে আমার হাতে একটা কাপ আছে, মনে করুন একজন জীবনসঙ্গী এতদিন ওরও আমারও চলে গেলে আমরা দুজন কিন্তু প্রথমে গল্প করতাম যে বেনুর সঙ্গে সে কীভাবে বেনুকে দেখাশোনা করতেন সেলিম, আমি বলতাম আজাদের কথা, ওই গল্পগুলোই আমরা ফোনে করতাম। তখন পরস্পরকে আমাদের বুঝতে আরও ভালো লাগতো। আমি খুঁজে খুঁজে বার করতাম সেলিমের কন্যাদের সঙ্গে ছবি, আমি বলি তাহলে তো বড় ভালো একটা বাবা সে। মানে তখন আমি বলতে চাচ্ছি যে একটা গ্রিফ থাকে তো, একটা বেদনা থাকে তো, যে চলে যায়, সেটা একটা কাপের মতো মধ্যেখানে রেখে জীবন তো থেমে থাকে না, তার বাইরে কিন্তু একটা চক্র নির্মাণ করা যায়। মানুষের এত ক্ষমতা, নতুন ভালোবাসার জায়গা তৈরি করা যায়, কিন্তু এটাও সেই জায়গায় থাকে। তার মানে একজন আরেকজনের যখন শূন্যতা তৈরি হয়, সে শূন্যতাটা পূরণ করতে চায়, এবং তখন ওই শূন্যতাটা যিনি পূরণ করতে পারবেন বলে মনে হয়, তার কাছেই সে এক ধরনের আশ্রয় প্রার্থনা করে। তা তো নিশ্চয়ই। এবং আমি মনে করি যে মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম অসীম, এবং এটা ঠিক একটা পাত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি একজনকে এতটুকু ভালোবাসলাম, ভালোবাসাটা আমার তারপরে আর কাউকে দেওয়ার নেই, তা কিন্তু নয়। ভালোবাসা অনেকটা সমুদ্রের মতো, যতই জল সেখান থেকে কমলা হোক না কেন, এটার কোনো কমতি নেই। আরেকটা হচ্ছে যে যে কোনো সম্পর্কেরই যে মানুষটি, তার জন্য হৃদয়ে একটা জায়গা থাকে, এবং আরেকজন আপনার জীবনে এলে পরে সেই জায়গা যে ছেড়ে দিতে হবে তা নয়, যে যার জায়গায় সেই জায়গাতেই থাকে, এবং তারপরেও তার বাইরেও ভালোবাসা যায়। এই যে শামীমের সঙ্গে আমরা পরস্পর ঘর করছি, আমাদের কি কখনো মনে পড়ে না আমাদের অন্য জীবনের সাথীকে? নিশ্চয়ই মনে পড়ে। কিন্তু কথাটা হচ্ছে যে এই মনে পড়াটা এবং এই বলাটা যদি পরস্পরের সঙ্গে আমরা করি, তখন কিন্তু আমরা ঋদ্ধ হই, আরো ঋদ্ধ হই। কারণ সব জীবন হীনমন্যতা তৈরি হলে পরেই অসুবিধা, তখন সংসারের জটিলতাটা হয়। একদমই তাই। আরও একটা জিনিস মনে হয় আমার প্রায়ই, যে পৃথিবীতে যে কোনো সম্পর্কই পরবর্তী সম্পর্ককে ঋদ্ধ করার জন্য তোমাকে জ্ঞান এবং কিছু আচরণ, কিছু নতুন জিনিস শিখিয়ে দিয়ে যায়। রাইট। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, অনেক গল্প হবে আপনাদের সঙ্গে। দর্শক, ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে। আজকে আমরা একটা মজার দম্পতির সঙ্গে কথা বলছি। সেলিম জাহান এবং কবি শামীম আজাদ আমাদের সঙ্গে আছেন। ফিরছে একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা দ্বিতীয় ইনিংস নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত অর্থনীতিবিদ, সমাজ বিশ্লেষক, লেখক সেলিম জাহান এবং তার সহধর্মিণী, তিনিও খুবই বিখ্যাত মানুষ, এবছর বাংলা একাডেমি পুরস্কার পেলেন কবিতায়, শামীম আজাদ। আপনারা দুজনেই বহু বছর ধরেই প্রবাসী এবং খুব মাঝে মধ্যে দেশে আসেন। দেশও তো একটা সংসার, এবং দেশের মানুষ মিলেও একটা সংসার, তাই না? তাহলে আবার আপনারা যে জীবনটি এখন যাপন করছেন 2020 থেকে নতুন করে, এটা আমরা বলছি দ্বিতীয় ইনিংস, দ্বিতীয় সংসার। তাহলে দিন শেষে যে তিনটা দ্বিতীয় ইনিংস বললে কেমন খেলা মনে হয় না? সেটাই আমি আসতাম ওখানে, যে আসলে সংসারটা খেলা কিনা, বা সংসার জিনিসটা কি আসলে। আমাদের দুজনের আসলে অভিজ্ঞতা এত, আমাদের বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, আমাদের পারিবারিক জীবন, এবং আমাদের বিভিন্ন জেলা শহরে থাকা, এই সব মিলে তো আমার মনে হয়
দ্বিতীয় জীবন নয়, প্রায় তৃতীয় চতুর্থ জীবন যাপন করছি। এত অভিজ্ঞতা এবং এত গল্প কিন্তু আমিন আমাদের, আর আমাদের গল্পগুলোর সঙ্গে মিল আছে। আমি যদি বলি 6 আনা 4 আনা, সে ঠিকই দেখতে পাবে 6 আনা 4 আনার যুগ, মানে এত সব কথা আছে। তো সুতরাং সংসার, আমি সেই অর্থে মনে করি যে মানুষ আসলে কোথাও স্থিত নয়। আচ্ছা, কোথাও কিন্তু প্রত্যেকেই কিন্তু যে জায়গায় যে ছিল সেখানে আর নেই, যে কোনো কারণে অন্য জায়গায় যায়। সুতরাং তাৎক্ষণিকভাবে যেখানেই থাকে, আমরা যেখানে থাকি ওই জায়গাটুকুতে আমরা মজা করি, মানে ওইটাই তখনকার সংসার, আনন্দে থাকার চেষ্টা করি, সেখানেই চাষবাস করি, সেখানেই একটু ফলাই, সে আমাদের লেখাই হোক, আমাদের কাঁচা মরিচই হোক, টমেটোই হোক, এবং সেখানের সাংস্কৃতিক অঙ্গনে আমরা ভীষণভাবে যুক্ত, সাহিত্যিক অঙ্গনে যুক্ত। মানে নিউ ইয়র্কে বলেন, লন্ডনে বলেন, সব জায়গা তো এক একটি বাংলাদেশের এক একটি খণ্ড। সুতরাং কখনোই আমরা কিন্তু দেশ থেকে বিচ্ছিন্ন না। আমরা দুজন যেখানে গেছি, আমাদের সারা জীবনের বহির্বিশ্বকে আমি বলি, বাংলাদেশ যদি আমার ঘর হয়, এই যে বহির্বিশ্বের 1 কোটি বাঙালি আছেন, এরা কিন্তু বাংলাদেশের আঙিনায় বসবাস করে, এবং এদের যা কীর্তিগাথা বা সুকর্ম সব কিন্তু ওই ঘরের ভেতরে আসে। সুতরাং এই অখণ্ড বর্ধিত বাংলাদেশের মানুষ আমরা কখনোই প্রবাসী নই। তার মানে বাংলাদেশিরা যেখানে যাবে সেটাই বাংলাদেশ, সেই অর্থে। আর তাছাড়া আমি মনে করি যে সংসার মানে তো শুধু এক চালার নিচে বসবাস নয়, এবং সংসার মানে যে প্রতিদিনের যাপিত জীবনও নয়। সংসার মানে হচ্ছে হৃদয়ের একটা মেলবন্ধন। তো সুতরাং সেই অর্থে পূর্ববর্তী জীবনেও এক ধরনের মেলবন্ধন ছিল, বর্তমান জীবনেও এক ধরনের মেলবন্ধন আছে। এটা আপনার পূর্ববর্তী জীবন? এটা আমার পূর্ববর্তী জীবন, আমার প্রয়াত স্ত্রী, প্রথম স্ত্রী বেনু, এবং সংসারে আপনিও সংসারের অংশ, আমাদের সংসার, কারণ আপনার সঙ্গেও এক ধরনের হৃদ্যতা আছে। তো সেই অর্থে আমি মনে করি যে এটা হচ্ছে আমাদের ঠিক বিয়ের পরপরই। আমি এই সময়টা তোমাকে দেখেছি, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে দেখেছি, কিন্তু যোগাযোগটা হয়নি। আর বেনু তো মানে বিখ্যাত মানুষের কন্যা, নিজেও বেনু অনেক গুণে গুণান্বিত ছিলেন। বেনু আমার সতীর্থ, আমাদের নাটক করেছেন বেনু। তারপর আমাদের জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর কন্যা উনি। আর মনির চৌধুরী স্যার আমার সরাসরি স্যার, কবির স্যার আমার স্যার। তার মানে ওনার আগের সংসারের সঙ্গে আপনি আসলে যুক্ত। মানে এই যে দেখেন যোগসূত্রটা কিভাবে অদ্ভুত না, সহপাঠী, আবার ওনার শ্বশুর বাড়ির মানে স্ত্রী, সবার সঙ্গে আপনার ব্যক্তিগত যোগাযোগটা ছিল। এই যে কন্যা দুজন দেখেন তো অনেক বড়, তারাই মা হয়ে গেছে। ওদের নামগুলো কিন্তু খুব সুন্দর। বড় জনের নাম হচ্ছে রোদেলা, ছোট জনের নাম মেঘলা। রোদ মেঘ একসঙ্গে, আরেকজন হলে বৃষ্টি হতো। আপনার স্ত্রী মারা গেলেন কি মানে স্বাভাবিক? না, স্বাভাবিক নয়, সে দীর্ঘদিন যাবৎ কর্কট রোগে আক্রান্ত ছিল। 1995-96 সাল থেকে 2015 সালে সে প্রয়াত হয়েছে। সুতরাং 20 বছর পরে, আক্রান্ত হওয়ার পরে 20 বছর পরে। আপনার হাজবেন্ডের কি হয়েছিল? এটা স্বাভাবিক গতিতেই শেষ পর্যন্ত। আমার মনে আছে সেদিন তোমাকে গল্প করেছিলাম, একজন মানে আমি তখন খুব বিপর্যস্ত, আজাদ চলে গেছে। হ্যাঁ, এটা আপনাদের একদম বোধহয় বিয়ের পর। আমি তো বেশ 21 বছর বয়স, 20-21 যুদ্ধের সঙ্গে পরপরই আমার বিয়ে হয়। একদম পারফেক্ট বয়সেই হয়েছে। না, পারফেক্ট না আসলে। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে যেটা হয়, বাংলাদেশের নারীদের ক্ষেত্রে হয়, কিন্তু মেয়েদের পড়াশোনাটা শেষ করা খুব জরুরি। এই বিবাহ, এটা হচ্ছে আমার পুত্র সজীব, কন্যা ঈশিতা। এই ছবিটা কত সালের আপনি মনে করতে পারেন? এটা হতে পারে 90 দশক, 97। আচ্ছা, হ্যাঁ 90 দশক তো হবেই, কারণ ও তো 1997। হ্যাঁ 97-98। উনি মারা গেলেন 14 সালে। আচ্ছা, এই যে পুত্র এখানে। আপনার পুত্র কন্যারাও তো এখন, আপনারও তো এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ওরা যথেষ্ট বড় এখন, এবং এখন তাদেরও ছেলে মেয়ে হয়েছে। বয়স 21 বছর। নাতনির বয়স 21 বছর। এই যে ওই যে মেয়েটি যে সেই শিশুটি এখন 21 বছরের বয়স। এটা না বাংলাদেশ ক্রিকেটে জিতেছে, আমরা সবাই ব্রিকলেনে আনন্দ করতে গেছি এই ছবিটা। তাই
এই যে পুরনো সংসার, আমি বলছি পুরনো তো আর হয় না, ধরেন আগের সংসার, সেটা যদি এখন আপনার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে মানে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি আনন্দ দেয়, যে মনে হয় যে এটা আমি মিস করছি এখন? এটা তো ঠিক এক জায়গায় বোধহয় চিহ্নিত করা যাবে না। আচ্ছা, তো যদি একটা প্রক্রিয়ার কথা বলি তাহলে পরে এই যে দুজনে মিলে দুটো শিশুকে বড় করেছি, এবং বিশেষত আমার তো দুটো মেয়ে, তো যখন তাদের 13-14 বছর বয়স, তাদের বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, ছেলে বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব ভেঙে যাওয়ার জন্যে পুরুষ জাতির বহু দায় তারা আমার উপরে চাপাচ্ছে, গালাগালি শুনছি, যে পুরুষ মানেই খারাপ। হ্যাঁ, পুরুষ মানেই খারাপ, ছেলে মানেই খারাপ। বহু ক্ষেত্রে মেয়েরা যখন ভালো কাজ করছে তখন তারা মায়ের মেয়ে, মেয়েরা যখন খারাপ কাজ করছে তখন তারা বাপের। এই যে আমার মনে হয় অভিজ্ঞতা, এটা খুব মিষ্টি অভিজ্ঞতা। এই যে বাচ্চাদের বড় করা, আমার নিজস্ব সম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক তো ছিলই, তার তো নানান রকমের স্মৃতি আছে। সেই স্মৃতি তো একটা জায়গায় জড়ো করা যাবে না, কিন্তু আমার মনে হয় যে এই যে বাচ্চাদেরকে মানুষ করা, আজকে তারা যেখানে এসছে, এই যে কতগুলো মিষ্টি স্মৃতি, মিষ্টি। আমাদের এই শোতে একজন ভদ্রমহিলা উনি বলছিলেন যে আমি আমার 2 মেয়ের সঙ্গে আমিও বড় হচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। আর আমার মনে হয় যে আমাদের দুজনের ক্ষেত্রেই এটা সত্য যে আমাদের সত্যিকার অর্থে ওরও যখন বিয়ে হয়েছে, আমারও যখন বিয়ে হয়েছে, আমাদের বয়স তো অল্প, সত্যিকার অর্থে। সুতরাং মনের বয়স তো অনেক অল্প, মনের বয়স অল্প, সব দিক থেকে অল্প, এবং সুতরাং আমরাও আমাদের সন্তানদের সঙ্গে, আমরাও আমাদের জীবন সঙ্গীর সঙ্গে বড় হয়েছেন। এবং এই যে যাপিত জীবন, আমার মানে প্রথম জীবনে যাপিত সংসারের বয়স ছিল 39 বছর। তো সুতরাং সেই জায়গাটাতে আমরাও বড় হয়েছি। আমার মনে হয় যে শামীমের ক্ষেত্রে ওইটা একই কথা। এখানে কি আপনার 2 মেয়ে? এই আমার 2 মেয়ে, এবং এটা হচ্ছে যেখানে আমার স্ত্রীকে সমাহিত করা হয়েছে। তো আমরা ওখানে গেলে পরে, নিউ ইয়র্কে গেলে পরে ওখানে যাই। না, আপনার যে জায়গাটা ছিলেন, যে এই অভিজ্ঞতাগুলো মোটামুটি সেম, সন্তান বড় হতে থাকে, বাবা মা বড় হতে থাকেন, এবং এই যে অম্ল মধুরতা, বিশেষ করে 10, 12, 13, মানে বিশেষ টিনেজে যখন পড়ে যায়, ওই সময়টা খুব সেন্সিটিভ, বাবা মায়ের কেয়ারিংটা অনেক বেশি থাকে, সাবধান থাকতে হয়, আবার ওই সময়ের স্মৃতিগুলো পরবর্তী জীবনে এসে অনেক বেশি আলোড়িত করে। আমি একটু সেলিমের সঙ্গে মিলিয়ে একটা কথা বলি, যেমন তার উপরে সব দায় গেছে, একমাত্র পুরুষ, বাড়িতে 3 কন্যা এবং একমাত্র মা এবং 2 কন্যা, মূল ঝড়টা তার উপর দিয়ে, 3 জন নারী, একজন পুরুষ, একজন আনাড়ি। আর আমাদের সংসারে হয়েছে যে আমার তো একটি কন্যা, একটি পুত্র। তো আমি আর আজাদ, আমরা এগুলো আমরা আলাপ করে দেখেছি, একই রকম করেই আমরা আলাপ করেই বাচ্চাদের জন্য কিছু সিদ্ধান্ত নিতাম। তো সিদ্ধান্তের মধ্যে একটি ব্যাপার হলো প্রথম থেকেই যে সজীবের জন্য কোনো কাজ ঈশিতা করে দেবে না। ছেলে বলে কি হয়েছে, তার নিজের কাজ নিজে করতে হবে। এবং সুতরাং দেখা গেছে যে মানে ছুটির দিনে মেয়েটিও রান্না যদি কিছু করে, তাকেও একটা কিছু করতে হচ্ছে। ভাইয়ের জন্য বোন জলের গ্লাস নিয়ে যাবে এমন নয়। তো সকালবেলা উঠে বিছানা ঠিক করতে হতো আর কি, বিছানা ঠিক করতে হতো। তখন একদিন দেখি ঈশিতা খুব ক্ষেপে আমার কাছে এসছে, তুমি ওকে দিয়ে এত কাজ করাচ্ছ, ওর বউ তো খালি আরাম করবে। যে দূরবর্তী ঘটনা ঈর্ষান্বিত হচ্ছে, মানে এগুলি মানে আমাদের সামাজিক ভাবে একটি মেয়ে কিভাবে জানে। তখন আমি তখন বলেছিলাম, পৃথিবীতে তবু তো একটি মেয়ে আরাম করবে। তো মানে এই ব্যাপারগুলো যে এখানে আমি এই সমতা বিধান করতে চেষ্টা করেছি, যার জন্য সেলিম এখন জানেন যে সজীব সবই করে। ক্রিসমাসের সময় সে রান্না করে, তার নিজের কাপড় নিজে করে, কখন আর করতে হয়নি। এবং মেয়েটিও তেমনি, তার সব কাজই সে, মানে ছেলে বলে এটা করা যাবে না, মেয়ে বলে এটা করতে হবে, এইভাবে বড় করে না। নিশ্চয়। আর আমি সবসময় বলি যে ছেলেদের একটু মেয়ে হওয়া ভালো, মেয়েদের একটু ছেলে হওয়া। অসাধারণ, অসাধারণ। আরেকটা বিরতি নিয়ে আসছে, বিশেষ করে একটা আলোচনা আমাদের সোসাইটিতে, বাংলাদেশে এখন পর্যন্ত যে ঘটনাটা নিয়ে আপনারা সাহস করে এই বয়সে বিয়েটা করে ফেললেন, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু এটা ট্যাবু আকারে আছে, কথা এ নিয়ে অনেকেই বলতে চান না। ফলে সেই জায়গাটা নিয়ে আমরা একটু কথা বলতে চাইবো। আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা কথা বলছি অর্থনীতিবিদ সেলিম জাহান এবং কবি শামীম আজাদের সঙ্গে। এই অনুষ্ঠানের শুরুতে যারা ছিলেন তারা জানেন যে আমরা কথা বলছি তাদের দ্বিতীয় জীবন নিয়ে, অর্থাৎ তারা দুজনই এখন যে জীবনটি যাপন করছেন একসঙ্গে যৌথ জীবন, যেটা যুগলবন্দি জীবন, সেটি তাদের দ্বিতীয় ইনিংস। পছন্দ করলাম ইনিংস টেনিস বাদ দিয়ে বরং দ্বিতীয় জীবন, তাই না? না, ইনিংস বলছিলাম যে খেলা হিসেবে, সংসার খেলা কিনা, সংসারের মধ্যে তো অনেক খেলাধুলা থাকে আসলে। সংসার আসলে খেলা, সংসার কি তাহলে? সব কিছু মিলিয়েই। আহা, মানে একটি জীবন পূর্ণাঙ্গ রূপ পেতে হলে যা লাগে সেই সব কিছুই থাকে। আর দ্বিতীয় জীবন মানে আমি তো মনে করি কি যে আমাদের সামাজিক অবস্থানে, আমাদের সামাজিক যে জ্ঞান নিয়ে ছেলেমেয়েরা বড় হয়, একটু আগে বলছিলাম সজীবের কথা, যে সেখানে আমাদের ছেলেদেরকে আমি সেভাবে প্রতিপক্ষ ভাবি না, এবং মনে করি যে কোনো ছেলেই আসলে মন্দ ছেলে নয়, কিন্তু যেভাবে তাকে শিক্ষিত করে তোলা হয়, সে যা দেখে ওই আচরণটাই সে ফেরত দেয়। সুতরাং অনেক সময় সেই ছেলেটি বুঝতেও পারে না মেয়েটির প্রয়োজনটি কি আছে, মেয়েটির কতটুকু কষ্ট লাগছে। আর মানে ছেলে মেয়েকে মানুষ যেটা বলি পরিণত করার আগে তাকে সেই জ্ঞানটা করতে হবে। তো সুতরাং যেটা আমরা বলি যে ট্যাবুটা তো শুধু একটা নিয়ে নয়, আমিন, মেয়েদেরকে নিয়ে কি পরিমাণ ট্যাবু আছে, এই যে এই জিনিসগুলো বুঝতে পারি না আমরা। তো আমরা অত্যন্ত আত্মপ্রেমী, আত্মকেন্দ্রিক, এবং আরেকটা ব্যাপার মনে হয় নিজে যা জীবনে পাইনি অন্যকে পেতে দেখলে এটাও আমাদের শিক্ষার মধ্যে নেই, যে তা সে সেই আনন্দটুকু করুক না, সে সেই সুযোগটুকু পেয়েছে, পাক না। এই শুধু জীবনসঙ্গীর ব্যাপারে বলতে চাই না, সব ব্যাপারেই তাই। তো তাহলে যেটা হচ্ছে যে আসলে ট্যাবু নয়, আমার মনে হয় তার আপনজনেরই প্রথমে বুঝতে হবে আমার মা বা বাবা যদি একটু ভালো থাকে সে তো আমারও ভালো থাকা। আর এই সন্তানদের বুঝতে হবে যে তার নিজের বাবা বা মার স্থানে কেউ কোনোদিন আসবে না, ওই জায়গাটি তার অটুট থাকবে, বরং মায়ের মতো একজন পাওয়া যাবে, বাবার মতো একজন পাওয়া যাবে। কিন্তু আমাদের এখন পর্যন্ত যে বাস্তবতার আমরা দেখি যে হাজবেন্ড মারা গেলে পরে সাধারণত স্ত্রীরা, এমনকি হাজবেন্ড যদি মোটামুটি খুব পরিণত বয়স হওয়ার আগেও মারা যান, দীর্ঘদিন তিনি আর বিয়ে করতে চান না, ভাবেন যে সমাজের মানুষ কি বলবে, সন্তানরা মেনে নেবে কিনা। একই কথা হাজবেন্ডের ক্ষেত্রে, ওয়াইফ মারা গেলে অনেক সময় আর দ্বিতীয় বিয়ে করতে চান না, কিন্তু সেটা খুব কম। সেটা খুব কম। ও চা কি করে বানাবে, ও কি করে খাবে, নারীদের ক্ষেত্রে ঘটে বেশি। পরিবারই সেই ব্যাপারে উদ্যোগ নেয়, সমাজই সেই ব্যাপারে উদ্যোগ। কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এইটা আছে যে দীর্ঘদিন নারী একা থাকেন, এবং ওই নারীর মধ্যেও এই ভয়টা কাজ করে যে সমাজের মানুষ কি বলবো, তার চেয়ে কথা হচ্ছে যদি সন্তান থাকে, এই সন্তানরা একজন নতুন পুরুষকে বাবা হিসেবে মেনে নেবে কিনা, অথবা সন্তানরা সেই নিশ্চয়তা দেয় না বলে। আচ্ছা, পরিণত বয়সের ছেলে মেয়েদের তো সেই নিশ্চয়তা দেওয়া উচিত। রাইট। না, আর কথাটা হচ্ছে যে জীবনটা তো আপনার, এবং আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে ভালোবাসার তো কোনো বয়স নেই। এখন জীবনের শূন্যতা নিয়ে বাকি জীবন কাটিয়ে দেওয়ার, সেই জীবন তো জীবন নয়। অতএব এক্ষেত্রে নারীরা করেন না কারণ সমাজের ভয় করেন, আবার সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও অধিকাংশ নারীর নেই বা নিতে ভয় পান। এটা খুব সুন্দর কথা, নিজেদের হাতেও নেই, হাতেও থাকে না। উনি হয়তো মনে মনে ভাবছেন, কিন্তু ওনার পরিবারের কারোর কাছ থেকে তাগিদটা আসতে হবে, হয়তো সন্তানের পক্ষ থেকে তাগিদটা আসতে হবে। কারণ ব্যাপার হচ্ছে যে তার কাছে তার অভিভাবকত্ব থাকে না, তাই না? অভিভাবকত্ব থাকে, তার কাছে টাকা থাকে না। নিজের স্বামীটির অনুপস্থিতিতে তার কিন্তু 5 জন অভিভাবক হয়ে যান। রাইট। এবং এই যে বিধিনিষেধ, আমার মনে হয় এই যে প্রচলন, এটা আস্তে আস্তে ভাঙছে। যেমন কালকে দেখা হলো এবং আমার খুব ভালো লাগলো, অধ্যাপক রেমান সোবান এবং অধ্যাপক রৌনক জাহান, আমাদের চাইতেও বয়স যাদের বেশি, একই অনুষ্ঠানে ছিলেন আপনারা। তো ওরা দুজনকে যেভাবে দেখাশোনা করেন, যেমন আমার মনে আছে যে অধ্যাপক রেমান সোবান মাঝে মধ্যে নিউ ইয়র্কে আমার দপ্তরে বিভিন্ন কাজে আসতেন, দেরি হলে পরে তখন ফোন করতেন। আচ্ছা, তো তার যে এই ব্যাপারে যে উদ্বিগ্নতা, এটা আমার খুব ভালো লাগতো। অন্যান্য আরো 2-1জনকে দেখছি যে আস্তে আস্তে এটা ভাঙছে, তারা সামনে এগিয়ে আসছেন এই ব্যাপারটা। আমার মনে হয় যে যেহেতু মানুষের জীবন একটাই, এখন কোন বয়সে আপনি জীবন সঙ্গী হারালেন, সেটা 40-এ কি 50-এ কি 60-এ,
যদি আপনার কাউকে ভালো লাগে বা যদি আপনি মনে করেন যে নির্ভরতার জন্য একজন লোকের দরকার, দুদিক থেকেই হতে পারে, কারণ ভালোবেসেও বিয়ে করা যায়, বিয়ের পরেও ভালোবাসা যায়, যদি মনে করা যায় তাহলে পরে আমার মনে হয় যে সেই মানুষটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সন্তান সন্ততিদের যদি থাকে, পরিবারের, সমাজের, এবং যারা এই জাতীয় মানে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরও, যার পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বলছি। রাইট। এবং ধরেন এখানে মূল দায়টা সম্ভবত সন্তানের, কারণ সন্তানরা যদি না চান যে আমার মা আরেকবার বিয়ে করে আরেকটা নতুন সংসার করুন, সেক্ষেত্রে মায়ের পক্ষ কিন্তু সাহসী সিদ্ধান্ত নেওয়া খুব, আর সেই মা যদি কর্মজীবী না হন, যদি অর্থনৈতিক সক্ষমতা তার না থাকে, তাহলে আরো কঠিন। একদম। এবং আর্থিকভাবে সক্ষম নারীরা কিন্তু সিদ্ধান্তটা সহজে নিতে পারেন, কিন্তু যার অর্থনৈতিক সক্ষমতা নাই বা যার টাকার উপরে যার অধিকার নাই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, তার পক্ষে কিন্তু আরো বেশি সমস্যা। আর আমার মনে হয় কি আবেগের জায়গাটুকু তে আমরা এমন হই যে যুক্তিহীন হয়ে যাই। তো এই সময় একটা যুক্তি যদি মাথায় আনি, শুধু আবেগ নয়, তাহলে কিন্তু সবার জন্যই ব্যাপারটা সহনীয় হয়। রাইট। তার মানে যারা এই সময়ে বাংলাদেশে দ্বিতীয় সংসার করছেন এবং অনেকেই কথা বলতে চান না এটা নিয়ে, মানে খোলা, আমরা এই অনুষ্ঠানে অনেকে ইনভাইট করেছি, অনেকে এসেছেন, অনেকে আসতে চাননি, বলছেন না বাদ দেন, কারণ ওনাদের ভয় ছিল যে এই কথা বলতে, আপনারা যেমন ফ্রাঙ্কলি আগের সংসার নিয়ে কথা বলছেন, ওনারা আগের সংসার নিয়ে কথা, আমি কি প্রশ্ন করব, এটা নিয়ে অনেকে ভয় পান। তার মানে আমি যে শব্দটা বললাম ট্যাবু, ট্যাবুটা কিন্তু এখন পর্যন্ত আছে, শিক্ষিত সমাজের মধ্যেও আছে। আর আপনি কি প্রশ্ন করেন সেটা সম্পর্কে তো ভয় পাননি, সেই সঙ্গে সঙ্গে যেহেতু পারস্পরিক যে সম্পর্কটা সেটা একেবারে খোলামেলা নন, সেখানে একজন মনে করেন যে তার পূর্ববর্তী জীবনসঙ্গী সম্পর্কে কিছু বললে পরে তার বর্তমান জীবনসঙ্গী সেটা কিভাবে দেখবে। ইভেন ধরেন যে কেউ বিয়ে করলো, তার হাতে আগে একটা সম্পর্ক ছিল, নিশ্চয়ই স্বামী স্ত্রীর সঙ্গে তো আগের যে কলেজ লাইফের, ইউনিভার্সিটি জীবনের যে ভালোবাসা, এটা নিয়েও কথা বলতে মানুষ ভয় পায় বা ভাবে এটা আবার কোনো ছন্দপতন ঘটাবে কিনা, হ্যাঁ, কোনো রকমের বিরূপ প্রতিক্রিয়া করবে কিনা। তার মানে আমাদের চিন্তার জায়গাটা পরিবর্তনের দরকার এখন একদম, এবং চিন্তার জায়গাটা পরিবর্তনের দরকার, মানসিকতার পরিবর্তনের দরকার, এবং এই ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে মানে মানসিকতার যে অপরিবর্তনীয়তা। তাহলে এখান থেকে বেরোনোর রাস্তা কি? এই যে আপনারা তো এই কাজ করে দিচ্ছেন না, তাছাড়া আমরাও দেখছি যে আমার মনে হয় আমাদের নিজস্ব পরিচিতি, আমাদের নিজস্ব অঙ্গীকার, আমাদের আগের জীবন, যেহেতু আমরা দুজনই গণমাধ্যমে পরিচিত, সেলিম জাহান তো বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, তাকে নিয়ে সব আলোচনা সবাই জানেন, ওই জায়গাটুকু তো স্বচ্ছ, সেই জন্য কোনো মানুষই একে মানে বিপরীতভাবে নেননি। তো এই অসুবিধার মধ্যে কিন্তু সাধারণ মানুষ আছে। সাধারণ মানুষ তো তাদের জীবনটা আমাদের মতো এভাবে দেখাতে পারেন না। তখনই কিন্তু যে জীবন আপনি দেখবেন না, তা নিয়েই সংকোচ হবে, তা নিয়েই সংকট হবে, তা আপনাকে মানুষের কাছে ক্রমশ ব্যাখ্যা করতে করতে আপনি হয়রান হয়ে যাবেন। যেহেতু বললেন দুজনই পরিচিত, আমাদের সোসাইটিতে অনেক দেখেছি যে হাজব্যান্ডরা দুজনই যদি খুব খ্যাতিমান হন, অথবা একজন বেশি খ্যাতিমান একজন কম খ্যাতিমান, তখন একজন ম্লান হয়ে যান, এবং তাদেরকে আমরা যখন ইনভাইট করি আসতে চান না অনেক সময়, ভাবেন নাকি, হ্যাঁ আসতে চান না অনেক সময়, যে আচ্ছা কেউ আবার আন্ডারমাইন্ড হয়ে যাবে কিনা। এইখানে একটা শখ, কিন্তু আপনাদের ক্ষেত্রে এইটা নাই, আপনার দুজনই খ্যাতিমান, দুজনের জায়গায় সমান, আলাদা করা যায় না। এটা কারণ কি সেলিম? আমার যেটা মনে হয় আপাতত খ্যাতি, যশ এগুলোকে আলাদা করে দিই, পাশে ফেলে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি। আমার মনে হয় যে পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি থাকে, পারস্পরিক ভালোবাসায় যদি থাকে, পারস্পরিক সম্মান যদি থাকে, তাহলে পরে ওকে ওর তুলে দিয়ে তো আমি খাটো হচ্ছি, রাইট। ও যখন উপরের দিকে যাচ্ছে তখন ও আমাকেও নিয়ে যাচ্ছে, কিংবা তার দিক থেকে অন্য। অনেক সময় আমাদের যেটা হয়, এই যে আপনি বললেন যে খ্যাতিমান, অনেক সময় খ্যাতি, যশ, এটার মধ্যে আমরা আচ্ছন্ন হয়ে যাই, এবং আচ্ছন্নতা হওয়ার পরেই তখন ঈর্ষার জন্ম, তখন ব্যক্তি থাকে না, তখন আর ব্যক্তি থাকে না, ভালোবাসার মানুষটা থাকে না। তো আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে পারস্পরিক ভালোবাসা তো আছেই, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত বেশি, এবং
সম্মানটা অত্যন্ত বেশি। তো সেই জায়গাতে যেহেতু আমরা একটা দৃঢ় অবস্থানে আছি, তখন বাকি জিনিসগুলো যশ, খ্যাতি, অর্থ কিছুই যায় আসে না। কিছুই যায় আসে না। আরেকটা বিরতি নিয়ে আসছে এবং আপনাদেরকে দিয়ে একটা পারফর্ম করাবো আজকে ছোট্ট একটু আরেকটা বিরতি নিয়ে আসছে। দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারের 7 দিন মানেই সংসারের গল্প এবং আজকে আমরা কথা বলছি অর্থনীতিবিদ সেলিম জাহান এবং কবি শামীম আজাদের সঙ্গে। দুজনেরই এটি দ্বিতীয় সংসার, অর্থাৎ যুগলবন্দি জীবনের দ্বিতীয় ইনিংস। আবার ইনিংস শব্দটি বললাম। এটি কোথায়? দেশের বাইরে কি কোনো সাহিত্যের আড্ডা? এটা হচ্ছে ফ্লোরিডাতে। ফ্লোরিডায়। ডান দিকে যার মুখ দেখা যাচ্ছে না, যিনি সঞ্চালনা করছেন, তিনি হচ্ছেন ডাক্তার সেজান মাহমুদ। ও আচ্ছা আচ্ছা, সেজান মাহমুদ। ওর বাড়ি। হ্যাঁ, উনি বাংলাদেশে তো এক সময় থাকতেন। বাড়িতে এবং খুব একটা সাহিত্য আড্ডা করেছিল ওর বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এইখানে তো দেখা যাচ্ছে শামীম আপাকে দেখাই যাচ্ছে। এটা আমার একটা আর পারফরম্যান্স। উনি গান গাইছেন, উনি কে? গান নয়, আমি তো গল্প বলি, স্টোরি টেলিং এর আমরা তিনজন বলি। আচ্ছা। ছবিটা তোলা সেলিমের। ও আচ্ছা 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 এবং ওই একই বৈশাখী মেলাতে, আচ্ছা আচ্ছা, এটা তো বিলেতের বৈশাখী মেলাতে আমরা দুজন বোধহয় একসঙ্গে একটা স্লট করলাম, যেখানে সেলিম আমার গল্পের অনুবাদ পড়লেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গল্পটা নিয়ে কথা বললাম। বাহ বাহ। আর এই ছবিটি নিউ ইয়র্কের ডান দিকে বসে আছেন কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাঙালির সম্পাদক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা দুজন দুই প্রান্তে থাকেন কি এখনো, নাকি এখন একসঙ্গেই থাকেন? না, এখন একেবারেই একসঙ্গে। এখন লন্ডনেই? লন্ডনেই থাকি, কিছুটা লন্ডনে, এই কিছুটা ছবিটা ঢাকায়। এরাই এখন আমাদের সংসারের সদস্য সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরা লন্ডনের এখন। আচ্ছা আচ্ছা। তো এটা কি লন্ডনে বৈশাখী মেলা বোধহয়? বৈশাখী মেলা। আচ্ছা আচ্ছা, ওকে। না, আপনারা প্রচুর কি বলে, এখন যেহেতু দুজনেরই এক অর্থে অফিসিয়ালি অবসর জীবন, ফলে এখন ঘোরাঘুরির আর কোনো অসুবিধা হয় না। ঘোরাঘুরির অসুবিধা নেই, কোনো রকমের বাধ্যবাধকতা নেই, বিধিনিষেধ নেই। কিন্তু আপনি যেখানে চাকরি করতেন জাতিসংঘের মতো জায়গায়, তখন তো এত সময় পেতেন না। না, তখন ঘোরাঘুরি করতে হতো, সবই তো চাকরি, কাজের প্রয়োজন, কাজের জন্য না। এতটা এই অখণ্ড অবসর যেটাকে বলে সেটা। তার মানে এখন জীবনটাকে উদযাপন করতে পারছেন অনেক বেশি। এক অর্থে সেটা, আরেকটা হচ্ছে যা করতে পারিনি আগে সেটা এখন সেটা করছেন। লিখছেন এখন লিখছেন, হ্যাঁ। এবং আপনার সম্প্রতি আপনার শৈশবের স্মৃতিচারণ পড়লাম আমরা, বরিশালের দিনগুলি, কি স্মৃতির শহর বরিশাল, খুব অসাধারণ। যেহেতু আমিও বরিশালের, ফলে আপনার বই পড়ছিলাম আর রাস্তাগুলো কল্পনা করছিলাম যে আপনাদের সময় 60-70-এর রাস্তাগুলো কেমন ছিল। এখন পাঠকরা মিলাতে পারবে না। এবং আপনাদের বাড়িটাও বোধহয় নাই, যেখানে বাড়িটা আছে কিন্তু খুব জরাজীর্ণ অবস্থায় আছে। আচ্ছা, ওখানে কেউ কি থাকে না? কেউ থাকে না। আচ্ছা আচ্ছা, মানে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতো আছে আর কি। এই সঙ্গে মাঝখানে তো একজন লেখক। হ্যাঁ, আমাদের খুব স্নেহের পাত্রী। এবারের ঈদের কিজি। হ্যাঁ, আপনারা এখন কি বাংলাদেশে মাঝে মধ্যে আসেন? সুযোগ পেলে একটা বড় সময় কাটাই। গত বছর 6 মাস ছিলাম, এবছরও প্রায় 3 মাসের মতো আছি। লন্ডন, ঢাকায় দুটো এখানে দেখেন আসলে দুজনেরই ভালোবাসার মানুষগুলো এক, রূপা চক্রবর্তী এবং চক্রেশ চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, বাহ। আমাদের দুজনেরই স্নেহের। এটা কি আপনাদের ঢাকায়? এটা আমাদের ঢাকায়। এবারের ছবি, ঢাকার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। না, এই যে আপনারা যুগলবন্দি জীবন তো, এবং আপনারা দুজনেই দুজনের জায়গায় পরিচিত, স্বনামে খ্যাত, কিন্তু আজকে একটা ছোট পারফরমেন্স আপনাদেরকে দিয়ে করাতে চাই। কোনো একটা যদি পিচ পড়েন আপনারা, আমরা সেটা শুনতে শুনতে যাব। এবং আপনাদের গল্প এত বেশি, এই গল্প আসলে 1 ঘন্টার অনুষ্ঠানে শেষ করা কঠিন। আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে ভালোবাসার কোনো বয়স নেই, স্যার যেটি বললেন, এবং ওই অর্থে সংসারেরও কোনো বয়স নেই। একজন মানুষ বৃদ্ধ বয়সে বা পরিণত বয়সে যদি স্ত্রী বা স্বামীকে হারান, বাকি জীবনটা তিনি যদি মনে করেন যে আরেকটা সঙ্গী মানে নেবেন, এটা তো নিয়ে সংকোচ বোধ করা, এটা নিয়ে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সেই জায়গা থেকে বেরোনোর বোধহয় এখন সময় এসেছে। স্বাভাবিকভাবে না, এটা নিয়ে কথা না বলা, সমালোচনা করা, এই জায়গা থেকে বেরোনো খুব জরুরি বোধহয়। এবং আমাদের কন্যা, যে আমাদের তো একটি কন্যা এখানে, আমাদের দুজনের, সেলিমের বড় কন্যা রোদেলা, জি, সে এখানে আসলে আমাদের অভিভাবক। জি, আহা। আর লন্ডনে আমার কন্যা ঈশিতা আমাদের অভিভাবক। বাহ, তাই হয়। আমি বলি, বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমি এই একজন মানুষ, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা এত কম। আমি সেলিমের কারণে আমি দুটো ভালো মানুষ পেয়েছি জীবনে। তেমন সেলিমের আমার ক্ষেত্রে, এবং সেটি খুব উল্টো দিক দিয়েও, যদি আপনারা ভালো মানুষ বলেই ভালো মানুষের সংস্পর্শ পেয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আমরা আপনাদের একটা পারফরমেন্স শুনতে শুনতে আমি বিদায় নেব। আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। আমরা যাচ্ছি সেলিম জাহান এবং শামীম আজাদের একটা
কি বলা যায়, দ্বৈত যুগলবন্দি জীবনের দ্বৈত পাঠ দিয়ে। সবাই ভালো থাকবেন। আমরা বেছেও নিয়েছি। হ্যাঁ, বেছেও নিয়েছি। আসলে যুগলবন্দি বলা হয়, আমি যুগলবন্দি বলি না, আমি বলি যুগল বন্দনা। বাহ। তো সুতরাং সেই যুগল বন্দনার পরিপ্রেক্ষিতে যে কয়েকটি ছোট্ট অংশ আমরা পাঠের জন্য নিয়েছি, সেটা কথোপকথন পূর্ণেন্দু পত্রীর, জি, খুবই বিখ্যাত কবিতা। বিখ্যাত 6টা বইয়ের মধ্যে করা হয়েছে। দুটো চরিত্র, নন্দিনী এবং শুভঙ্কর, তাদের মধ্যে কথোপকথন। আমি শুরু করি শুভঙ্কর হিসেবে এবং স্বামী। আমার মনে হয় আমার 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 প্রথম সংলাপ। নিশ্চয়ই, অবশ্যই। শোনো, আমার আগে কাউকে ভালোবাসোনি তুমি? কেন বাসবো না, অনেক। কৃষ্ণকান্তের উইলের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের ইতিকথার কুসুম, অপরাজিত আর আর কি করো না তো, সত্য কথা বলো। রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে, পাহাড়ি ফুল টুংরিকে ঘাটশিলায়, তাই দজ্জাল যুবতী তোরসাকে জলপাইগুড়ির জঙ্গলে, আর সেই বেগম সাহেবা নীল বোরখার জরির কাজ, নাম চিল্কা। আবার বাজে কথার আড়াল করছো? বাজে কথা নয়, সত্যি। এদের কাছ থেকেই তো ভালোবাসার শিক্ষা। আর তুমি? আমিও। অতীতের সেই সব দিন তাহলে এখনো অমলিন, স্মৃতিতে জোনাকি হয়ে জলে, নৌকেও ডুবে যায়নি অতলে। মনে পড়ে, সব মনে পড়ে, প্রথম আলাপ কোন ঝড়ে, প্রথম চিঠির দ্বিধা ভয়, প্রথম চুম্বনে বিশ্বজয়। মনে পড়ে, সব মনে পড়ে, আগুন ছড়ালো শুকনো খড়ে। আমার বৈশাখে তোমার ঝড়, তোমার শ্রাবণেই ভিজল চুল। ছোট্ট রেস্তোরাঁ, অন্ধকার, জ্যোৎস্না বুনে যায় খ্যাপা আঙুল। তোমার চিঠি পেয়ে রুদ্ধশ্বাস, আঁচল হয়ে যায় পুজোর মেঘ। দেখিনি পারিজাত, তবুও তো তার গন্ধে ফুরফুর চাপা আবেগ। যতক্ষণ পাশে থাকো, যতক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকি, আমি যেন মেঘে জলা মেশা কোনো আত্মহারা পাখি। বলো তো কি পাখি? যতক্ষণ পাশে থাকো, যতক্ষণ ছুঁয়ে ছুঁয়ে থাকা, উল্কার স্ফুলিঙ্গ দিয়ে অন্ধকারে দীর্ঘ ছবি আঁকা। বলো তো কি ছবি? যতক্ষণ কথা বলো, হাসো, ঝরাও ধারা জল, বীজ থেকে জেগে ওঠে অফুরন্ত গাছ বনতল। বলো তো কি গাছ? যতক্ষণ পাশে থাকো, ভূমিকম্প, সুখের সন্ত্রাস, পৌঁছে যাই সেখানে যেখানে বসন্ত 12 মাস। বলো তো কি দেশ? কতদিন পর এই ঘাসে, আকাশে গম্ভীর মেঘ ভাসে, হয়তো এক্ষুনি বৃষ্টি হবে। হাওয়ার দুষ্টুমি দেখো চুলে, পাতা ঝরে দীর্ঘশ্বাস তোলে, পাখি ওড়ে ভয়ে কলরবে। আজ যদি আমরা উড়ি, চিলের মতো চিলে ঘুরি, আকাশ নিজের কাছে ডাকে। আমি মেঘ, তুমি মেঘ পড়ি, দুজনেই বৃষ্টি হয়ে ঝরি, খুঁজে পাবো পরে কেউ কাকে। এই অন্ত খেলা ঢের হয়েছে, এবার তুমি থামো। আমি অত দাতা নই কিছু না পাওয়ার বিনিময়ে। অন্যকে সাজিয়ে দেব উপঢৌকনের ঝর্ণা ঢেলে। তোমার আয়নায় আমি নিজেকে দেখেছি সেই দিন। সেদিনই মরাল তার উর্বার ডানা ফিরে পেল। তুমি না আকাশ দিলে, কে জানতো এই উড়ানের সুখ? আমাদের আগে এই পৃথিবী কি এরকমই ছিল? আমাদের পরেও কি পৃথিবী এমন থেকে যাবে? নন্দিনী হারানো এই পৃথিবীতে চাঁদ উঠবে তো? প্রত্যেক সকাল ঠিক স্তব পাঠ করবে তো সূর্যের? নন্দিনী, সত্যি বলছি, আমার ভীষণ ইচ্ছে করে পৃথিবী কেমন আছে আমাদের মরণের পরে, দেখবার জন্য এই পৃথিবীর বলয়ে বলয়ে ফিরে আসতে। যদি চায় আবার এখানে থেকে যাব। শোনো,
ভবিষ্যৎ কি দেবে ভাবি না কো, বর্তমানই বিবেচ্য সর্বদা। তাকেই সঁপে দিয়ে শাখামূল, সে তার ফুল যেমন ইচ্ছে ফোটাক না। ধরো কোনো একদিন তুমি খুব দূরে ভেসে গেলে, শুধু তার তোলপাড় ঢেউগুলো আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেইন্টিংয়ের মতো রয়ে গেল, এবং তা ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায়, পোকা মাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি। ধরো কোনো একদিন যদি খুব দূরে ভেসে যাই, আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এই সব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে। যখন তখন খুশি ওয়াটার কালারের আঁকা ছবিগুলো অম্লান ধাতুর মতো ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে। তার মানে সত্যি চলে যাবে? তার মানে কখনো না।